আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 43 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শ্রীজাদের চারতলা বাড়িটার বয়স 1.5 যুগের কাছাকাছি। সৌগরূপে মাথা তুলে দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু বাইরের দেয়ালের ঘষা সাদা রংটা চোটে মলিন হলুদাভাব বর্ণে হয়ে গেছে। সেই সাথে কিছু কিছু জায়গায় পলেস্টারও খসে গেছে। শেওলা পড়া পিচ্ছিল অংশগুলোতে জন্মেছে আগাছা আর ফার্ন। গ্রীষ্মের কাঠফাটা রোদ, বর্ষার স্বেচ্ছেতে পরিবেশ বা শীতের রুক্ষ দিন, অথচ বিবর্ণ এই বাড়িটা ছিল বলেই মাথার উপর কখনো ছাদের অভাব বোধ করেনি কখনো নাইমুর সাহেবের মেয়েরা। বাবা মায়ের জমানো সম্বলে তৈরি এই বাড়িটা তাদের খুব আপন। তবে বাড়িটা রাস্তার পাশে হওয়ায় বসার ঘরের বারান্দাটা থেকে নিচ দিয়ে মানুষের চলাফেরা দেখা যায়। ওপাশে একটা বালুর বড় মাঠ, বিকাল হলে সেখানে ছেলেপুলেরা খেলাধুলা করে, সেটাও দেখা যায়। তবে বেশিরভাগ সময় যখন কেউ থাকে না, পরিবেশ নীরব থাকে। বিকেল বা সন্ধ্যায় এখানে বসে চা খায় শ্রীজা, এলিজা। এগুলো সবই গল্পে গল্পে এলিজার কাছ থেকে শুনেছে ইসমি। সে এখন বসে আছে বারান্দায়। বাজে সকাল 10টা। ইজান একটু পর অফিসে বেরোবে। ফর্মাল পোশাক পরে তৈরি সে। এখন এসেছে চুপি চুপি বউ থেকে একটু আদর নিতে, কিন্তু ইসমির নজর তার দিকে নেই। সে তাকিয়ে আছে আকাশে বাতাসে, রাস্তায় ফলের টবে। কয়টা গোলাপ এসেছে, গাদার কয়টা কলি ফুটেছে, ক্যাকটাস কতটুকু লম্বা হয়েছে তার দৈর্ঘ্য মাপা নিয়ে বেশ উৎসুক দেখাচ্ছে ওকে এসবে। ইজানের যদিও ভেতরে ভেতরে রাগ লাগছে, তবুও সে কাতর চোখে চুপচাপ বসে কাহিনী দেখছে। বাড়ি হলে এতক্ষণে এক লাথিতে সবগুলো টব ভেঙে দিত, ফুল গাছগুলো মেরে দিত। কিন্তু ভেড়ার শ্বশুর বাড়িতে এসে এমন সিন ক্রিয়েট করলে সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না ভেবে সে চুপচাপ আছে। কিন্তু কতক্ষণ সে ধৈর্য রাখতে পারবে সেটার কোনো নিশ্চয়তা নেই। দাঁত কিরমির করতে করতে সে হাত মুচড়ালো কয়েকবার, পায়ে পা ঘষলো, টাই ঢিলে করলো একটানে। গোছালো চুলগুলো এক হাতে পেছনে সরিয়ে দিল। গোছালো চুল, লালচে মুখ আর অন্ধকার করে রাগ সামলাতে থাকা ইজান ইসমিকে ডাকলো ছোট্ট করে। ইজান বলল, ওষুধ খেয়ে এখন একটু বিশ্রাম নিলে চলে না? এখানে বসে না থেকে ঘরে চলো। ইসমি হেসে অন্যমনস্ক গলায় জবাব দিল, যাবো, এখানে একটু বসি, হাওয়াটা খুব ভালো লাগছে। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর, আমাদের বারান্দায়ও এমন গাছ লাগাবো। ইজান বলল, প্রশ্নই ওঠে না, বিড়বিড় করে বলল ইজান। ইসমি বুঝতে না পেরে ওর দিকে তাকিয়ে জানতে চাইলো সে কি বলছে, কিন্তু ইজান আলগা হাসি ঠোঁটে ঝুলিয়ে বুঝালো সে কিছুই বলেনি। ইসমি মাথা নেড়ে আবারও গাঁদা ফুলের ডাল কেটে লাগালেই বা পাপড়ি থেকে কিভাবে গাছ কলম করা তৈরি হয় সেসব নিয়ে কথা বলতে লাগলো। মাঝখানে এলিজা এসে ওকে একমগ গরম দুধ দিয়ে গেল। ইসমির খেতে ইচ্ছে করছিল না, কিন্তু পাগল সামনে বসে আছে তাই সময় নিয়ে ধীরে সুস্থে চুমুক বসালো মগে। তার মধ্যে হাঁক ছাড়তে ছাড়তে এক ফেরিওয়ালা আচার বিক্রি করছে, বারবার নিচে রাস্তাতিক বদ্দুর খুঁটির উপর দাঁড়িয়ে। তরুণ থেকে বাচ্চা সবাই এসে ভিড় জমিয়েছে ওখানে। ইসমি হাতের মুখটা একপাশে রেখে চমকিত চোখে তাকালো। ছোটবেলায় কত খেয়েছে ফেরিওয়ালার থেকে আচার কিনে, 5 টাকা 10 টাকার আচার, অথচ কি অমৃত স্বাদ এখনো মুখে লেগে আছে। ইসমির জিভে এক প্রকার জলই চলে এলো। কিন্তু ইজানকে বললে সে কি এনে দেবে, যা নাক ছিটকানোর স্বভাব। কিন্তু তারপরও বলে দেখা যাক। সে অসহায় চোখে ইজানের দিকে তাকালো, তারপর বলল, আচার খেতে ইচ্ছে করছে, শুনছেন? বউয়ের অবহেলা পেয়ে এতক্ষণ ফোনে মন দিয়েছিল ইজান। এবারে সে চোখ তুলে তাকালো, জিজ্ঞেস করলো কি? ইসমি আগের মতো ভীতি লুকিয়ে বলল, তার আচার খেতে ইচ্ছে করছে। ইজানের চোখ কপালে উঠলো। এখন আবার আচার কোথা থেকে এনে দেবে সে? এবারে দিকে আচার আছে, অবশ্য থাকতেই পারে। এলিজা বসার ঘরে অ্যাকোরিয়াম পরিষ্কার করছিল। ইজান ওকে জিজ্ঞেস করলো, বাসায় হাতে বানানো আচার ছিল, এলিজা সেটা এনে দিল। কিন্তু ইসমি সেটা একটু খেয়ে তারপর আমতা আমতা করে জানালো সে বাইরের আচার খাবে। নিচের ওই ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে, সেখান থেকে এনে দিলেই হবে। ওর কথা শুনে ইজান ভ্রুকুচকে ওর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখলো মাঝবয়সী কালোর মতন একটা লোক, লুঙ্গি পরনে, গায়ে ময়লা ফতুয়া, মাথায় গামছা বাঁধা, কন্টেইনারে করে কিসব হাবিজাবি যেন বিক্রি করছে। উপর দিয়ে মশামাছি উঠছে, কতগুলো বাচ্চা সেসব কিনছে। দেখেই গা গুলিয়ে উঠলো ইজানের। ছি, এসব নোংরা কদাকার কালচে ফলের পেস্টকে ইসমি নাম দিয়েছে আচার, আবার খেতেও চাইছে। মানে খাওয়ার মতো আর কিছু পেল না বউ। অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাইরে মাথায় করে বিক্রি করা ভংচং খেতে। সে তেতিয়ে উঠলো তৎক্ষণাৎ। ইসমি ভরকে গেল। ইজান নাক মুখ কুচকে বারণ করে দিল সে এসব এনে দিতে পারবে না, আর ইসমিকেও এসব খেতে দেবে না। দরকার পড়লে মিজুকে দিয়ে বাড়ি থেকে বানানো আচারের বয়াম নিয়ে আসবে, তাও এসব খেতে দেবে না, কবু না। ইসমি তবুও আবদার করে বসলো, কিন্তু ইজান না তো নাই, সেই অটল রয়ে গেল। তার ভাষ্যমতে এই গরিব ফকিনি গুছের নোংরা লোকটার হাত দেখেই এত দূর থেকে বমি আসছে, আর তার হাতে বানানো আচার সে ইসমিকে খাওয়াবে, মরে গেলেও না। সে কতক্ষণ নিজেই বমি বমি ভাব করে রাগে গজগজ করতে লাগলো। দুবার লোকটাকে উপর থেকে ডেকে বললো এখন থেকে অন্য কোথাও যেতে, দূরে গিয়ে বিক্রি করতে। কিন্তু লোকটা তো ওর কথায় পাত্তা দিলই না, পান ধরে ওখানে দাঁড়িয়ে বিক্রি করতে লাগলো। এবং কাস্টমার বিদায় করার পরও লোকটা খুঁটির ওখানেই দাঁড়িয়ে রইল। এদিকে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইসমিও গোধরে ওকে রাজি করাতেই চাইছিল, কিন্তু কিছুতেই ঢোলাতে পারছিল না। এবং ইজানকে বারবার নাক ছিটকাতে দেখে সে রাগে খুবে দুটো কথা শুনিয়ে অহংকারী লোক বলেছিল। ব্যাস, বারান্দায় রাখা এলিজার শোকের সাদা গোলাপ গাছের টপটা তুলে নিচে আচার বিক্রি করা ফেরিওয়ালা লোকটাকে লক্ষ্য করে নিচে ছুঁড়ে মারলো ইজান। কারণ সে অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছিল ফেরিওয়ালা বেশ ধরে থাকা লোকটার উদ্দেশ্য ভালো না। হাঁক ছাড়ার বাহানায় একটু পরপর এদিক সেদিক তাকাচ্ছিল আর চুল ঠিক করছিল। জিভ দিয়ে ঠুটো ভিজিয়েছে কয়েকবার, ঠুটে অদ্ভুত হাসি, নোংরা চাহনি। বইয়ের জ্বালাতন সহ্য করতে করতে ইজান সবই লক্ষ্য করছিল। আর তরতর করে মাথায় রক্ত উঠছিল এতক্ষণ। তবে টপ পরার পর একটুর জন্য সরে গিয়ে লোকটা বেঁচে গিয়ে
দ্রুত কেটে পড়ল। ইসমি তার পরম পরমেশ্বর স্বামীর এই রূপ হজম করতে পারল না। হতভম্ব হয়ে তাকিয়ে এরপর কঠোর স্বরে প্রশ্ন করলো, এটা কেন করলেন? ফিরে তাকালো ইজান, দাঁতে দাঁত চেপে জবাব দিল, ইচ্ছা হয়েছে তাই। ইসমি বলল, আমি খেতে চেয়েছি, জোর করেছি দেননি, তবুও মেনে নিতাম, কিন্তু এতে লোকটার কি দোষ? বেচারা গরিব মানুষ, কর্ম করে খায়, মাথায় পড়লে বাঁচত। এবারে ইজানের নজর তীক্ষ্ণ হলো। ওই বদমাইশটার পক্ষ নিচ্ছে তার বউ, যে চোখ দিয়ে গিলে খাচ্ছিল এতক্ষণ ওকে, অথচ সে কখন থেকে এখানে বসে আছে এলোমেলো হয়ে রাগ নিয়ে। ইসমি তা দেখলো তো নাই, বরং ওই চোখ দিয়ে মেয়ে মানুষ গিলে ফেলা লুচ্চাটার জন্য মায়া দেখাচ্ছে। মাথাটা গরম হওয়ার জন্য যথেষ্ট। সে রাগান্বিত গলায় বলল, খুব দরদ না? কথার ধরনটা বড্ড আপত্তিকর। ইসমির ঘৃণা হলো, তারপর বলল, ছি, আপনি একটু বদলাননি। ইজান বদলো, বদলাবো না। বদলালে কি হবে? তোর জন্য সুবিধা হবে, পরপুরুষের সামনে যেতে পারবি ইচ্ছে মতো, লোকে তাকিয়ে দেখবে তোর সুন্দর চেহারার দিকে, শরীরের দিকে। আর আমি তো বোকা বলদ স্বামী, তোর আঁচল ধরে ঘুরবো আর অন্যদের সামনে উপস্থাপন করব। এসবই তো চাস তুই, এসবই তো তোর মতো নারীর স্বাধীনতা, বেয়াদব। ইসমি কঠিন গলায় বলল, আমি আপনার স্ত্রী, আপনার বাচ্চার মা। ইজান বলল, সেটাই ভুলে যাবি না, আমি থাকতে অন্যদের দরদ দেখাবি না। ইসমি বলল, আমি কাকে দরদ দেখিয়েছি? ইজান বলল, এক্ষুনি দেখালি। ওই বদমাইশ ফকিনীর পুত মোটেও বেচারা নয়, এতক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছিল তোকে নোংরা চোখে। মেয়েরা নাকি দূর থেকেও স্পষ্ট বুঝে কে তার দিকে তাকিয়েছে, নজর দিয়েছে, অথচ বুঝিসনি তুই? কি দেখেও না বুঝার ভান করছিস? ঝাঁঝালো উচ্চস্বর ওর। নোংরা চোখে ওকে দেখছিল লোকটা, সেটা ও কি বা জানবে যে ইজান ওকে এভাবে বলছে? ইসমি হতভম্ব হয়ে গেল। রাগে কাঁপতে কাঁপতে নিচু স্বরে বলল, এটা আপনার বাড়ি নয়, তাই বুঝে শুনে কথা বলুন। ইজান বলল, বলবো না আমি বুঝে শুনে কথা। বেপুরো হয়ে উঠলো রাগের বেশে ইজান, কণ্ঠস্বর বাঁধন হারা হলো। এদিকে চেঁচামেচি শুনে এলিজা নীলু বেগম রান্নাঘর থেকে ছুটে এলো, কিন্তু তারা ইজানের এই রূপ দেখে বিস্মিত হয়ে দাঁড়িয়ে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এই বিব্রতকর পরিস্থিতিতে তারা কি বলবে সেটাই বুঝে পাচ্ছে না। আর এভাবে স্থানকাল পাত্র বিবেচনা না করে অসভ্য ব্যবহার করায় অপমানে গা জ্বলছিল ইসমির। কোনোভাবে আটকাতে পারছিল না চোখ ছাপিয়ে বেরিয়ে আসা জল। রাগ বিস্ময় আর খুবই কান্নারা গলায় রুদ্ধ করে দিচ্ছিল বারবার। এলিজা আর নীলুফুফুকে দেখে লজ্জায় ঠোঁট কামড়ে কান্না আটকাতে যে দু হাতে মুখ ঢেকে ফেললো একসময়। এলিজা ইতস্তত করলেও এবারে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ইজানকে পেরিয়ে বারান্দায় গেল এবং ইসমিকে নিয়ে হাত ধরে ভেতরে ঘরে নিয়ে গেল। আর নীলু বেগম ভয়ে ভয়ে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো ইজানের জন্য। গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, পানিটা খাও বাবা। ইজান পানির গ্লাস নিল ঠিক, কিন্তু হাতে নিয়ে বসে রইল। রাগে এখনো তার গা কাঁপছে, হাত দুটো। নির্ঘুম রাত কেটেছে সৃজার আর ইহসানের, এক ফোঁটা ঘুমও হয়নি ওদের। কারণটা অবশ্য সৃজা এই মেয়ে প্রেগনেন্সির মতো কঠিন সময় পার করছে। রাতে ঘুম না আসাও এরও একটা যন্ত্রণাদায়ক লক্ষণ। রাতে কেঁদেছে সৃজা এজন্য। ইজান যদিও সান্ত্বনা দিয়েছে, তাতে কি? ঘুম নিয়ে ঘুমাতে না পারা যে কতটা অস্বস্তিকর, সেটা কি এসব নিষ্ঠুর পুরুষজাত বুঝবে? অভিযোগে অভিযোগে ইহসানের আত্মা জর্জরিত করে সকাল হওয়ার পর ঘুমিয়েছে সৃজা। ওকে ঘুম পাড়িয়ে হাঁপ ছেড়ে বালিশে মাথা ছুঁয়েছে ইহসানও। কিন্তু বসার ঘর থেকে চেঁচামেচি শুনে সেই ঘুমও ভেঙেছে দুজনেরই। ঘুম ঘুম চোখে উদম গায়ে স্যান্ডো গেঞ্জিটা কোনো মতো চাপিয়ে বেরিয়ে এসে দেখলো তার ভাই এটাকে নিজের বাড়ি মনে করে নিজের নিরীহ বউয়ের উপর চোটপাট করছে। ব্যাস সকাল সকাল এক প্রস্ত ঝগড়া মারপিটও হয়ে গেল দুজনের। মুখ দেখা দেখিও হলো বন্ধ। ইজান সিদ্ধান্ত নিল আর এক মুহূর্ত ফেরার শ্বশুর বাড়ি থাকবে না, এক্ষুনি বাড়ি চলে যাবে। স্বামীর এমন অনাকাঙ্ক্ষিত আচরণে কান্নারত ইসমিকে গিয়ে আদেশের সুরে বলল তৈরি হতে। তো বাদ সাধলো ইহসান, সে কিছুতেই যেতে দিতে রাজি হলো না ইসমিকে। তেমনি সৃজাও বলল রাগারাগি আর ঝগড়া করে ইসমিকে নিয়ে যেতে দিবে না ও। ইসমিও গো ধরে বসে রইল, এই অবুঝ অভদ্র লোকের সাথে সে কোথাও যাবে না। ফলে বউয়ের কাণ্ডে হতবিম্বল ইজান অগোছালো চুল, এলোমেলো টপ বোতাম ছেঁড়া শার্ট গায়ে চাপিয়ে সেভাবেই চলে গেল। বলে গেল এখানে সে আর কখনো আসবে না। ইসানও বলল ওকে এখানে দেখলে ঠ্যাং ভেঙে রেখে দেবে। দু ভাইয়ের কাণ্ডে তখন এলিজা নীলুফুফি চরম বিস্মিত আর বিব্রত। এদিকে সৃজা ইহসানকে ঘরে নিয়ে গিয়ে রাগান্বিত স্বরে বলল, তুমি ভাইয়াকে আসতে বারণ করে দিলে কেন? এভাবে বেরিয়ে গেলে কেন? কি ভাববে? ইহসান বলল, যা খুশি ভাবুক, আর ভাববেই বাকি, ভাবার মতো ঘিলু আছে নাকি? কুত্তাটার স্বভাব আমার ভালোই জানা আছে। সৃজা বলল, এই তুমি মুখ সামলে কথা বলো, কুত্তা কাকে বলো? তোমার ভাই হয় সে, আরেকবার যদি ওসব বলতে শুনি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ইহসান বলল, তুই এমন করছিস কেন? সৃজা বলল, কেন করবো না? মেহমান আমাদের, খারাপ লাগছে আমাদের। মানুষটা এভাবে রাগ করে বেরিয়ে গেল। ইহসান বলল, হয়েছে, আর মেহমান বলে সম্মান দেখাতে হবে না, ও পরিবেশ বুঝলে এমন করতো। একথা শুনে সৃজা মেজাজ গরম করে ফেললো। তারপর বলল, ভাইয়ের মাথা গরম জানি, একটু ওভার পসেসিভ। লোকটা অভাবে ভাবের দিকে তাকিয়েছিল বলেই তো রেগে গেল। তুমি হলে রাখতে না? এ পর্যায়ে ইহসান আমতা আমতা করে উঠলো। তারপর বলল, তুই বেশি বেশি ভাবছিস। ইসমি বলল, তুমি কথা বলবে না আমার সাথে। সৃজার আগে ফুসফুস করতে করতে ইসমির ঘরে চলে গেল। ইহসান মাথায় হাত দিয়ে বসে রইল সোফায়। এমনিতেই রাতে ঘুমাতে পারেনি, মেজাজ চরমে, তার উপর দুনিয়ার সব নাটক। ভেবেছিল সৃজাটাকে নিয়ে একটা গাঢ় চুমো দেবে, কিন্তু হলো কি? এই মেয়ে ওর উপরই চুটপাট করে বেরিয়ে গেল। ইচ্ছা করছে কপাল ঠুকতে দেয়ালে। রাগে বিরক্তিতে গা মেজমেজ করছে ওর। গায়ের স্যান্ডো গেঞ্জিটা একটানে খুলে সে উপর হয়ে শুয়ে পড়লো বিছানায়। কিছুক্ষণ পর উঠে দরজার কাছে দাঁড়িয়ে ডাকলো সৃজাকে। পাত্তা দিল না ওর ডাকে মেয়েটা। ধৈর্য হারিয়ে ডাকতেই থাকলো সে। অনেকবার ডাকার পর বিরক্ত হয়ে ঘরে এলো সৃজা। ঢুকতেই ইহসানকে টেনে দরজা আটকে উদম গায়ে চেপে ধরলো সৃজাকে। কুলে তুলতেই চেঁচিয়ে উঠলো মেয়েটা। তারপর বলল, পাগল হয়েছে তুমি? এমন করছো কেন? ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নেই।
ইসান বলল আমার আছে। ইসমি বলল শুনতে ইচ্ছুক নয় আমি। ইসান ওকে বিছানায় শুইয়ে দিয়ে জড়িয়ে ধরে রাখলো জোর করে, তারপর বলল কিন্তু আমি কিন্তু বলতে ইচ্ছুক। সৃজা বলল শুনবো না। ইসান বলল শুনবে। সৃজা বলল নাটক কম করো। ইসান বলল সিনেমা করবো তাহলে রোমান্টিক। সৃজা বলল কিছুই করতে হবে না, ঘাসে মুখ দিয়ে থাকো। ইসান বলল ঘাসে মুখ দিয়ে আছি বলেই তো সব কাজকর্ম বাদ দিয়ে ঘর জামাই হয়ে থাকছি, বউয়ের কাছাকাছি থাকতে চাইছি। সৃজা ওর চুল টেনে দিল দু হাতে, বুকে কিল ঘুষি দিয়ে অনেকগুলো বড় বড় নখ বসিয়ে দিল পিঠে। ইসান প্রতিক্রিয়া না দেখিয়ে যেন কিছু হয়নি এমন ভাব ধরে বলল যা খুশি তাই করো জান, আধা ঘন্টা মাস্ট ঘুমাতে হবে তোমার, ছাড়াছাড়ি নেই, কোনো কথা শুনবো না। সৃজা ওর সাথে গায়ের জোরে না পেয়ে বলল আমার ভাইয়াকে ফিরিয়ে আনো, তারপর বাকি সব। ইসান হাই তুলতে তুলতে বলল ফিরিয়ে আনতে হবে না, নিজেই ফিরবে। সৃজা ওর ভাবলেসীন অবস্থা দেখে কঠিন চোখে তাকিয়ে রইল। ইসান ভ্রুক্ষেপীন দৃষ্টি নিক্ষেপ করে প্রসঙ্গ বদলালো, তারপর বলল আব্বার আপেটা খেলাধুলা করছে তো ভালোভাবে, কষ্ট হয়নি তো আপনার? সৃজা বলল কষ্ট হলেই কি তুমি ভাগ নিবে? ইসান বলল ওদের আম্মাজান দিতে চাইলে তো অবশ্যই নেব, কিন্তু সে তো ভাগ দিতেই রাজি না, কিছুই বলে না আমাকে। সৃজা রাগ করে মুখ ঘুরিয়ে রইল। ইসান বেশি কথা বাড়ালো না, চুপচাপ ঘুমের দেশে তুলিয়ে গেল। রাত 8টার দিকে দুতলার ভাড়াটিয়ারা এসে জানালো শুকনো কাপড় আনতে গিয়ে তার ছোট মেয়ে ছাদে কাকে একটা দেখেছে, লম্বা চওড়া শক্ত সামর্থ্য, সুট টাইপের অন্ধকারে বসে আছে। জিজ্ঞেস করেছিল তাদের ছোট মেয়েটা, কিন্তু লোকটা কিছুই নাকি বলেনি। ভয় পেয়ে তাই মেয়েটা চলে এসেছে বাইরে থেকে গেট আটকে দিয়ে। এখন মালিক পক্ষ গিয়ে দেখে আসুক ওটা আসলে কে, চোর ডাকাত কিনা। ইসান তখন বাসায় নেই। কাকে পাঠাবে নীলু বেগম? এলিজা বলল সে যাবে। দোতলার আন্টি আর তার ছেলেকে নিয়েই গেল সে টর্চার লাঠি নিয়ে। উদ্দেশ্য হলো চোর হলে এটা দিয়ে মেরে সে তক্তা বানাবে। সাবধানে সিঁড়ি বেয়ে শব্দ না করে গেট খুলে ছাদে প্রবেশ করে একপাশে খুঁজে কাউকে না পেয়ে অন্য পাশে যেতেই লোকটাকে চোখে পড়লো তাদের। ভয়ে আটকে উঠলো দোতলার আন্টি আর তার ছেলে। এলিজা স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আন্টিকে ভরসা দিতে অবয়বটার উপর টর্চ ফেলতেই দেখলো ওটা আর কেউ নয়, ইজান। হতভম্ব এলিজা, ফ্ল্যাটে না গিয়ে এখানে এসে বসে আছে কেন ভাইয়া? কখন থেকে? ও বিষয় নিয়ে ছুটে গেল আলুথালু বসে থাকা ইজানের কাছে। জিজ্ঞেসও করলো কারণ। ইজান শুধু একবার ওর দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। এলিজা অনেক অনুরোধ করলো ওকে বাসায় যেতে, কিন্তু ইজান বলল সে যাবে না, ইসমিকে শুধু নিতে এসেছে, সে নিয়ে চলে যাবে। এলিজা নিচে এসে এই কাহিনী সবাইকে বলল। সৃজা হেসে ফেললো। ইসমি বহুদিন পর জেদ দেখালো, থাকুক ওখানে বসে, সে কোথাও যাবে না। বাধ্য হয়ে নীলু বেগম গেলেন ইজানকে নিয়ে আসতে, বুঝিয়ে সুজিয়ে নিয়েও এলেন। ইসমি গিয়ে দরজা আটকে বসে রইল ঘরে, আর ইজান শক্তমুখ করে বসে রইল বসার ঘরে। এলিজা ওকে শরবত এনে দিল। ইজান কাচুমচু করলো, তারপর বলল ইসমিতা দুপুরে খেয়েছে? এলিজা মাথা নাড়লো, তারপর বলল খেয়েছে। ইসমিতা নিজেও জানে রাগ করে থাকলে ইজান খায় না, কিন্তু এখানে এসে ডানা গজিয়েছে, মুখে খই ফুটেছে, তাই দরজা আটকে বসে আছে। বুকে চিনচিন ব্যথা হলো ইজানের। বউ খেয়েছে, সে খুশি দুশ্চিন্তা মুক্ত, কিন্তু তারপরও তার বুক জ্বলছে, কারণ সে খায়নি।